এই যে রাজনীতিটা শুরু হয়েছে, এই রাজনীতির দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। রাজনীতি এখন এই দেশে নাই, নো পলিটিক্স। এই দেশে কোনো পলিটিক্স নাই, কথাটা আমি বলে দিলাম। পলিটিশিয়ানরা মারা গেছে। এখন যারা পলিটিক্সের কথা বলে খুব রেয়ার, তারা পলিটিশিয়ান। যারা যারা ফাউন্ডেশন থেকে উঠে আসছে, ক্যাথেড্রাল থেকে উঠে আসছে, রাজপথ থেকে উঠে আসছে, অথবা মাঠ থেকে উঠে আসছে, অথবা কৃষকের গরিব মানুষের কুড়েঘর থেকে উঠে আসছে, সেই ধরনের পলিটিক্স করে আসে। শ্রমিক বস্তি থেকে উঠে আসছে, আদমজীনগর থেকে উঠে আসছে, গার্মেন্টস ফ্যাক্টরির পলিটিক্স করে উঠে আসছে। এই ধরনের পলিটিশিয়ান এখন আর নাই। গরিব মানুষ, সাধারণ মানুষ, মানুষের সমস্যা এবং তার সমাধানের যে রাজনীতি নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সামরিক বাহিনী অথবা বেসামরিক বাহিনী, স্বৈরাচারী বাহিনীর হাত থেকে পালায় রয়েছে, জেল কাটছে দিনের পর দিন, বছরের পর বছর। এই রাজনীতি এখন অনুপস্থিত দেশে, এটা নাই, এটা শেষ করে দিছে। এবং আমরা যেটা মনে করছিলাম, ইউনূস সাহেব একদম ধ্বংস করে দিছে। ইউনূস সাহেবের সময় কোনো পলিটিক্স নাই। আপনারা আসলে পরে এইসব ছেলেপেলেদের কথা আমাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহর কসম লাগে, এইসব ছেলেপেলেদের কথা রাজনীতি এক নম্বর হলে এরা বাচ্চা ছেলেপেলে। এদের বিরুদ্ধে বলতে আমার নিজের শরম লাগে, কারণ আমার বয়স ওদের বাপের চেয়ে 15 বছরের বেশি। ওদের বাপের বয়স কারো 60 বছর, ম্যাক্সিমাম 65 বছর। এরা যারা নেতা, আমার বয়স 77 বছর। কাজে আমি যখন মুক্তিযুদ্ধ করি, ওদের বাপই মেচে উঠছিল। কাজে এইসব ছেলেদের সাথে কথা বলতে এবং এরা যে বড় বড় কথা বলে, এদের কথার উত্তর দিতে আমার তো লজ্জা লাগে, খারাপ লাগে। এবং এরা তো দেশটাকে এইদিকে নিয়ে গেছে, যাচ্ছে। এখন মনে হয় এদের কাছে দেশ ছেড়ে দিয়া আমরা হয় পালায় যাই, না দেশ ছেড়ে চলে যাই, অথবা বিষ খায় মরে যায়। এটা কোন দেশ না। এই দেশটাকে এই জায়গাতে ইউনূস সাহেব নিয়ে গেছে। 3টে জেনারেশন নষ্ট হয়ে গেছে। ক্লাস 9 to 10, 11, 12, এটা হলো একটা স্কুল কলেজ, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ার, MA, ইউনিভার্সিটি। এখন আর কেউ লেখাপড়া করে না, এখন আর কেউ রিসার্চ করে না, এখন আর পরীক্ষা দিতে কেউ স্যারের কাছে গিয়ে পড়ে না। এখন সবাই সমন্বয়ক অথবা এদের দলের নেতা হইতে চায়, কারণ এদের দলের নেতা হইলে 1 বছরে যা রোজগার হবে, ডক্টর ডিগ্রি করে 10 বছরও তার রোজগার হবে না। এই লুবে এবং লাভের মধ্যে ছাত্র সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সবাই জানে যে এই দলটা করলে পরে টাকা পয়সার কোনো অভাব হয় না। আমি দেখতেছি এই 3 দিন আগে আমাকে একটা জেলা কি বলবো, আচ্ছা কইলে আবার ওদের চাকরি দেবে, 7 জন সমন্বয়ক গেছে, এই কেস নিতে হবে। কি কেস? এই 197 জন মানুষের কেস। এর মধ্যে দেখা গেল শেখ হাসিনা, উবায়দুল কাদের, এরা তো আসামি আছে। তারপরে দেখা গেল একটা শহরের বড় বাজারের ব্যবসায়ীদের হইলো 50টা নাম আছে। এরা জীবনে কোনোদিন পলিটিক্স করে না, বাপ দাদা পরে হলে ব্যবসা বাণিজ্য করে। এরা জানে এই যে ছেলেরা কেস করতে গেছে, এরা জানে যে হাসিনার নামে যদি কেস করে এদেরকে যদি সাথে আসামি দেই, গিয়েই বলতে পারবে এই তোমার নামে তো কেস হয়েছে, আচ্ছা 5 লাখ করে টাকা দেও, তোমাদেরকে বাঁচাইতেছে। ইটস এ ভেরি বিগ বিজনেস নাও। এই যে মিথ্যা মামলা করা এই দেশে, এবং এই মামলার যে সহযোগিতাকারী ইউনূস সাহেব, এবং সবচেয়ে বড় সহযোগিতাকারী আজকে আমি বললাম আসিফ নজরুল, এদের কাছে সেই সব ভাগ আসে কিনা আমি জানি না, কিন্তু এই মিথ্যা মামলা করে দেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে। জি, আমি যদি আরেকটি বিষয় আপনার কাছে একটু আসি ছোট করে বিরতির আগে, সেটি হচ্ছে যে আমরা যেটি দেখতে পাচ্ছি, নির্বাচন, সংবিধান, বিচার বিভাগ সহ মোট 11টি সংস্কার কমিশন গঠন হয়েছে। যদি একটু সংক্ষেপে বলতেন, বিরতির পরে প্রয়োজন আমরা বিষয় নিয়ে আলোচনা করব। এই সংস্কার প্রক্রিয়া আপনি কিভাবে দেখছেন? সংস্কারগুলো নিয়ে যে আলোচনা হচ্ছে সেই বিষয়ে আপনি কি বলবেন? 1 নম্বর হলো যারা সংস্কার কমিশন আছে, প্রথম চুপ করে আসছিলাম, দেখি আমার দল কি কয়। প্রথম কিছুটা চুপটাপ করে আসলে আমার দল তো আছে, আমি একটা দল করি, দলের সিদ্ধান্ত মানে। কিন্তু এখন মনে হতেছে দল যা কইতেছে করতেছে করুক, কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা, এই দেশটা সৃষ্টির সঙ্গে আমার একটা গুলি হইলেও আছে। আমি একটা গুলি হইলে এই দেশটার জন্য ফুটাইছি, এই দেশটা জন্ম দেওয়ার জন্য। আমার কথা যদি না বলি, আল্লাহর কাছে গিয়ে আমাকে একদিন জবাবদিহি করতে হবে। আমি এদের কাউকেই মানি না। এরা হইলো স্বার্থ চিন্তার থেকে, এবং কোনো না কোনো ইনস্ট্রাকশনের মাধ্যমে তারা এই কথাগুলা লিখতেছে, কাজগুলা করতেছে। বিশেষ করে বললাম সংবিধান বিষয়ের সংস্কার যে কমিটি হয়েছে, একটু মানি না। অ্যাডভোকেট ফজলুর রহমান, আমরা একটু বিরতি নেই, বিরতি থেকে আসে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। আমি সরাসরি চলে যাচ্ছি তার সাথে, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি বলছিলেন সংস্কারের বিষয়গুলো নিয়ে। জি, আমি সংস্কার বলছিলাম যে আমি সংস্কার যাদেরকে সংস্কারের মূল ব্যক্তি বানানো হয়েছে তাদের অনেক বয়স, দুই একজনের বয়স আমার চেয়েও বেশি আছে, কিন্তু তারা যৌবন থাকতেও তারা মুক্তিযুদ্ধে যায়নি, কেউ না, নবডি। এই মন্ত্রিসভা যারা আছে বা এই সংস্কার কমিটি যাদেরকে, এরা কেউ মুক্তিযুদ্ধে যায়নি, এক্সেপ্ট ওয়ান মুক্তিযোদ্ধা যিনি উপদেষ্টা আছেন, উনি ছাড়া। উনি বীরপতি, ওনাকে সেলিউট, উনি গেছে না, উনি মুক্তিযুদ্ধ নেতৃত্ব করছে। আর অন্যরা কেউ মুক্তিযুদ্ধে যায়নি। মুক্তিযুদ্ধে যায় নাই বলে যে পিতা সন্তানের জন্ম দেয় না, সেই পিতার কিন্তু সন্তানের প্রতি অত মহব্বত থাকে না। এই দেশের প্রতি আমার এখন বলতে ইচ্ছা করে যে তারা যেহেতু যৌবনে যুদ্ধে যায় নাই বাংলাদেশটার জন্য, কাজে এই দেশটার প্রতি আমার যে মহব্বত আছে এই মহব্বত তাদের নাই। তাদের নাই বলে এই দেশটাকে তারা ধ্বংস করতে চায়, মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করতে চায় না। গত 6 মাস তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে। 6 মাস পরে যেদিন আমাদের মতো হতবাগারা কবরের পাশে দাঁড়ায় থেকে, আমার বয়স 77 বছর, আমার 90% মুক্তিযোদ্ধা মারা গেছে, কবরের পাশে দাঁড়ায় থেকে যখন বলছি জীবন অথবা মৃত্যু, মুক্তিযুদ্ধ ছাড়া কিছু মানি না, বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধ মাইনে থাকতে হইব, 50 বার 60 বার 100 বার আঙ্গুল উঁচা করে যখন বলছি গুলি কর, কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়া মানি না, তখন একটু গলা টান দিয়ে বলছে আরে না, এখানে দেখা যায় একটু কাটা আছে, অত সোজা সোজা দুধ ভাত খাওয়া যাবে না। তখন বলছে 47 একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, আর 24 একটা হয়েছে, আর 71 সনে একটা যুদ্ধ হয়েছে, এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধের মতো একটা ভুল বুঝাবুঝি হয়েছে। আবার পাকিস্তানিরা অপেক্ষা করেছিল এই ভাইয়েরা, ছোট ভাইয়েরা বড় ভাইয়ের কাছে গিয়া কইব ভাই আমি আগে তো গেছিলাম 71 সনে ভুল করিয়া আবার আইসা পড়ছি। কাজেই যারা মুক্তিযুদ্ধটাকে এত ছোট করে দেখে তারা আমার দেশটা সংস্কার করবে কি? যারা 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে অর্জিত একটা সংবিধান, 72-এর সংবিধান, সেই সংবিধানটা কবরে পাঠায় দিতে চায়, বিশেষ করে ডক্টর আলী রিয়াজ শাহ, যিনি এই দেশের নাগরিক না, উনি আমেরিকার নাগরিক। আমার দেশে একটা মানুষও পাওয়া গেল না একটা সংবিধান সংস্কার কমিটিতে থাকার মতো বা নেতৃত্ব করার মতো। আলী রিয়াজ সাহেবরে আনতে হইল। আমি যে বিদেশি লোকে একটা সংবিধান আমার দেশে লেখা দিবে বা সংস্কার করে দিবে আমি মানি না। আমি খুব ক্লিয়ার বললাম, সবাই মানলো আমি মানি না, আমি মানি নার মধ্যেই থাকবো। আমি এই তার হাতে করা সংস্কার আমি মানি না। তারে আবার দেখলাম আরেকটা কি সব কিছুর নেতা তারই বানাইতেছে। আমার কথাটা হলো এই 72-এর সংবিধানটা যারা বলে কবরে ছুঁড়ে ফেলায় দেব, এটা ছিঁড়ে ফেলে দেবো, কবরে ফেলে দেবো, ছিঁড়ে ফেলে দেবো, যারা বলে এরা সংস্কার করবে, এই সংস্কার আমাকে মেনে নিতে হবে, এটা আমি মানি না। এবং এদের সংস্কার এদেশে হবে না। সংস্কার একটাই হবে, নির্বাচন ভিত্তিক কিছু সংস্কার আছে যে ব্যাপারে সবাই একমত হবে, সব রাজনৈতিক দল, এবং সেই সংস্কারগুলো ইউনূস সাহেব সবাইকে নিয়ে বৈশা সঠিকভাবে লেখা দস্তখত নিয়ে দ্রুত একটা ইলেকশন দেবে, দ্রুত। তা না হলে এই দেশে কি হবে আমি জানি না, এই দেশ কি হবে আমি জানি না। এই জায়গাতেই আমি যদি একটু আপনার কাছে প্রশ্ন রাখি, যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের যে প্রস্তাবগুলো এরই মধ্যে কয়েকটি কমিশন দিয়েছে এবং বলা হচ্ছে যে এগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটি রাজনৈতিক ঐক্যমত গঠন করার যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আপনি কি মনে করেন যে যেই প্রস্তাবগুলো দেয়া হচ্ছে রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমতে পৌঁছতে পারবে? আমি একটা কথা বলি, ওদেরকে বলি, ওরা যে বলে ওরা কিছু প্রশ্নপত্র পাঠায় দিছে পলিটিক্যাল পার্টিগুলার কাছে, জানেন তো এগুলো? জি, এবং আজকে কয়েকটি রাজনৈতিক দল জি দিয়েছে, সম্ভবত 16টি রাজনৈতিক দল। জি, অথবা যেটা অর্ধেক কোন অর্ধেক লেখেন, না করলে না লেখেন, এই যে এটা এক ধরনের মস্করা, এক রাজনৈতিক দলগুলোর কাছে। 2, এইখানে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে তারা, যদি রাজনৈতিক দলগুলো সঠিকভাবে বসে। দেশটা একটা কলেজ না বা হাই স্কুল না যে তারা হইলো প্রিন্সিপাল বা মাস্টার, ছাত্ররা ডাকলো প্রশ্নপত্র নেও, উত্তর দেও, আমরা নম্বর দিব, নট দিস। এইগুলা কিন্তু খুবই বেইজ্জতি করতেছে রাজনৈতিক দলগুলোকে, রাজনীতিকেরা বেইজ্জতি করতেছে, দেশকেরা বেইজ্জতি করতেছে। ইউনূস সাহেব এই কাজের মধ্যে লাগছে, কারণ যেহেতু উনি রাজনীতি পছন্দ করেন না এবং জীবনে কোনোদিন রাজনীতি করেন নাই, এবং মুক্তিযুদ্ধের সময় উনি মুক্তিযুদ্ধও ছিলেন না, দেশেও ছিলেন না। আমি আর আগামো না, যে কারণে সমস্ত রাজনৈতিক দলগুলোকে অপমান করে, এগুলো অপমানজনক ব্যাপার। আমি মনে করি
রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে বসবে, যতটুকু রাজনৈতিক দলগুলো যে যে ব্যাপারে ঐক্যমত হবে, 3টা পয়েন্টে ঐক্যমত লেখেন, দস্তখত করেন, যে আপনারা সব মিললে ঐক্যমত হইলে এটা আইন হবে না। কোন সময় আইন হবে? তারা একমত হবে, ইয়েস এখন থেকে যদি কার্যক্রম শুরু হয় রাষ্ট্রপতির কিসের মাধ্যমে, অর্ডিন্যান্সের মাধ্যমে, আমরা এটাকে একটে পরিণত করার জন্য বা যে কোনোভাবে হোক করার জন্য আমরা পার্লামেন্টে যারা যাব, যে যে দল যাব, আমরা দস্তখত করে গেলাম, এটা আমরা পাশ করে দেব। যেটা শাহাবুদ্দিন সাহেব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার পরে আবার যে ফিরে আসছে চিফ জাস্টিস হিসাবে, আবার যে সুপ্রিম কোর্টে ফিরে আসছে, সেই সময় যে ধরনের একটা ঐক্যমত হয়েছিল, সেই ঐক্যমতে যতটুকু ঐক্যমত হবে রাজনৈতিক দল সেই দস্তখত করবে, আর যেগুলো ঐক্যমত হবে না সেইগুলো বলবে ঠিক আছে এটা আমরা যার যার প্রোগ্রাম নিয়ে, কর্মসূচি নিয়ে ইলেকশনে যাব, দাবি দেওয়া নিয়ে, যে দলকে বা যে গ্রুপকে মানুষ ভোট দেবে, যারা মেজরিটি হবে, তারা অন্যদেরকে নিয়ে সমস্ত ব্যাপারটা সংস্কার করবে। এর বাইরে অন্য কিছু করলে এই দেশে ঝামেলা ছাড়া আর কিছু হবে না, অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করা হবে। ঠিক এই জায়গায় এই যে ডিসেম্বর কিংবা আগামী মার্চের মধ্যে অথবা যেটি জুনের মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্যই সেই লক্ষ্যে নির্বাচন কমিশনও বলছে যে তারা সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আপনি কি মনে করেন যে যেভাবে সবকিছু চলছে ডিসেম্বর অথবা আগামী মার্চের মধ্যে একটি জাতীয় নির্বাচন আসলে এই সরকার দিতে পারবে? শুনেন, আমি সবসময় কালকেও বলছি, আমি আমার ছেলেকে আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে দেব, ছেলের বেয়াদবি আমি সহ্য করবো না। কথাটা খুব বুঝে, আমার ছেলেকে আমি স্নেহ করি, মেয়ে আমার সব সম্পদ, কিন্তু ছেলের বেয়াদবি আমি সহ্য করবো না। ইউনূস সাহেব কিন্তু নিজের কথায় চলে না, উনি বলছে তার গার্জিয়ান হইল, অ্যাপয়েন্টমেন্টিং অথরিটি হইল ছাত্ররা, যুবকরা। কাজে এই ছাত্র, আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে ছাত্র যুবকরা যা বলে এটাই ইউনূস সাহেব শুনে, এবং ইউনূস সাহেবের কথা এটাই। এবং আরেকজন আছে তার উপরে, ইউনূস সাহেবের মাথার উপর দিয়ে কথা বলে, এটা হইল তার প্রেস সেক্রেটারি বোধহয়, উনি ওই মহান ব্যক্তি যে কি নাম, শফিক সাহেব ওনার নাম। এরা যে ধরনের কথা বলে, আরেকজন আছে, এটা আমি এই 7 দিন আগে বোধহয় উনি বলছে, উনি হলেন ফুলবাগানের ফুলপরি, উনি পরিবেশ উপদেষ্টা, উনি খুব এই বাড়ি যদিও সিলেট, কথা বলে শান্তিপুরি ভাষায়, ভালো শুদ্ধ ভাষায় কথা বলা, কিন্তু উনি যেভাবে হাইসা হাইসা কথা বলে মনে হয় এই দেশটা জান্নাতুল ফেরদাউস। উনি কিন্তু একটা কথা বলছে, ইলেকশন ডিসেম্বরেও হইতে পারে, আবার জুন পর্যন্ত যাইতে পারে। উনি কিন্তু একবার জুনে নিয়ে গেছে। উনার নাম হইল রেজওয়ানা হোসেন, জনাবা রেজওয়ানা হাসান। জি, রেজওয়ানা হাসান। উনি আমার এই জায়গাতে হইলো যে ডিসেম্বরে ইলেকশনটা ইউনূস সাহেব দিতে চাইলেও দিতে পারবে না, বা ইউনূস সাহেব নিজেই চায় না, এদেরকে দিয়ে এইসব কথা বলানো হচ্ছে। এবং ইলেকশন তারা দিতেই চায় না, এরা বিনা ইলেকশনে 5-7 বছর থাকতে চায়। আবার মৌলানা সাহেবদেরকে দিয়ে বক্তৃতা করায়, 3-4 জন বড় মৌলানা দেখলাম বক্তৃতা করতেছে, ও ভাইয়েরা গো, যে যে দল নির্বাচন করার জন্য পাগল হয়েছে তারা আবার এক দল খাইয়া গেছে, আরেক দল খাইতে চায়। আমরা চলেন একটা সিদ্ধান্ত নেই, হাসিনা যতদিন থাকতো 29 সন পর্যন্ত, ততদিন পর্যন্ত আমরা ইউনূস সাহেবকে দিয়া দেই। দেখলাম কয়েকজন মৌলানা সাহেব বক্তৃতা করতেছে মাঠে মাঠে। অর্থাৎ শেখ হাসিনা তো যদি 24 তারিখে ইলেকশন করছে, উনি তো 29 সনের, 24 সনে 29 সনের 7ই জানুয়ারি থাকতো। মৌলানা সাহেবরা বলে বিএনপি তো পারে নাই তাদেরকে সরাইতে, তারা 29 সন পর্যন্ত যারা সরাইছে এরা থাকবো। খুব যুক্তির কথা, মারাত্মক যুক্তির কথা। ওরা 29 সন পর্যন্ত কমপক্ষে থাকতে চায়। এই দেশে ইলেকশন কি হবে না হবে এটা নির্ভর করে জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, আমরা যাকে বলি বাংলার সুসন্তান, নোবেল লরিয়েট, উনার ইচ্ছার উপরে নির্ভর করে, উনার সিদ্ধান্তের সাহসিকতারও নির্ভর করে উনি কি কোন পথে উনার নির্গমন হবে। আগমন তো হয়েছে হাততালির মাধ্যমে, নির্গমনটা কি কিসের মাধ্যমে হবে? যদি নির্গমনটা ওনার হইতে হয় রক্তাক্ত সমুদ্রের মাধ্যমে, সেইটা হলে একরকম। আর উনি যদি আবার হাততালির মাধ্যমে আবার চলে যায়, নির্গমন হইতে হয়, তাহলে ওনাকে দ্রুত একটা সব দল মিলে ইলেকশন দিতে হবে। কোনো ধরনের ওই বাট, ইফ, এন্ড, ওয়াই এগুলো চলবে না। ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে দিয়ে দিতে হবে। যদিও আমাদের দল চাইতেছে, আমি দলের সাথে একমত থাকবো, আর আগে চাইতেছে, আমাদের দল আরও আগে চাইতেছে। জি, ঠিক এই নির্বাচনের জায়গাটা থেকে একটু আসি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তারা নিবে। এদিকে আবার যদি দেখি এই যে যারা ছাত্ররা অথবা এই যে নতুন রাজনৈতিক দল তারা যেটি গঠন করেছেন সেখানে সার্জিস হাসনাত তারা বলছে যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, আর আওয়ামী লীগের প্রশ্নে সরাসরি না, এমন একটি অবস্থানে তারা আছেন। এই আগামী নির্বাচনে সার্জিস হাসনাত জি তারা তো এই জায়গাতে প্রধান উপদেষ্টা কিন্তু বলছেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে তারা নির্বাচনে অংশ নিবেন কি নিবেন না। তো এই যে জায়গাটাতে আপনি কি মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া বা না নেয়ার যে বিষয়টি, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আমি দেখি এইভাবে, আমাদের দল যে বিএনপি তার সিদ্ধান্ত হলে আমরা কোনো দলকে অফিসিয়ালি নিষিদ্ধ, আইনগতভাবে নিষিদ্ধ হোক, এটা আমরা চাই না। আর আমার নিজের কথা হলো আইনগতভাবে